ব্যাংকে একটা আস্থার উপরে টাকাটা রেখেছিলাম যে আমরা ভবিষ্যৎ সিকিউরিটির জন্য। তো তারা এখন বিভিন্ন টালভাবনা করছে, বলে যে হেয়ার কাট হবে, আপনারা এত টাকা কাটা যাবে, হ্যাঁ, তার টাকা টাইমও দিচ্ছে না। ইভেন পরিবার এই নিয়ে অনেক সমস্যার মধ্যে আছে। আমার দুইটা বাচ্চা নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। প্রায় দেউলিয়া হতে বসা 5টি ইসলামী ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক এই একীভূত করার সিদ্ধান্ত অনুমোদন করেছে। এখনও এই প্রক্রিয়া অব্যাহত আছে। নতুন গভর্নর দায়িত্ব নিয়ে জানিয়েছেন, 5টি দুর্বল ব্যাংককে একীভূত করার চলমান প্রক্রিয়া কোনোভাবেই থেমে যাবে না। কিন্তু এই 5টি ব্যাংকে যারা আমানত রেখেছিলেন তাদের কি হবে? তো আমরা দীর্ঘ 6 মাস যাবত আমরা ব্যাংক থেকে কোনো টাকা পাচ্ছি না। আর গভর্নমেন্ট এখন বাংলাদেশ ব্যাংক যেটা ঘোষণা করছে আমাদের যে 2 লক্ষ টাকা করে তারা দেবে, সেটাও আমরা পেতে অনেক হয়রানির শিকার হতে হচ্ছে। বিভিন্ন তালবাহানা দিয়ে আমাদেরকে টাকাটাও পাচ্ছি না। 5টি ব্যাংক একীভূত হওয়ার পরেও কেন গ্রাহকরা টাকা তুলতে পারছে না? সারা জীবনের সঞ্চয় ব্যাংকে রেখেও তারা অসহায়। তাদের কান্না কি কেউ শুনতে পায়? আর্থিক খাতে সংস্কারের নামে নিরীহ আমানতকারীদের পথে বসানোর এক অদ্ভুত ও অযৌক্তিক পদক্ষেপ হল 5টি ইসলামী ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত, যার মাশুল দিতে হচ্ছে 75 লাখ গ্রাহককে। এখানে কয়েকটা লুজিং কনসার্ন, যেগুলো ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছিল, দেউলিয়া হয়ে যাচ্ছিল, তারা দেউলিয়া হয়ে গেলে হোল ব্যাংকিং সেক্টরে একটা আতঙ্ক তৈরি হতো, সরকারের সুনাম নষ্ট হয়ে যেত, সরকার ম্যাক্রো ইকোনমিক ট্রাবলে পড়ত। সেই কারণে সরকারের উপায় ছিল না যাতে কিছুতেই এর দেউলিয়া না হয়, আপাতত তাকে কিছু রিলিফ দেওয়া। এটাকে আমরা বলেছি বেইল আউট। আমাদের ফ্যামিলি তো চলতে ভাই, আমরা তোমার হারে আছি ভাই, প্রত্যেকটা লোকের একই অবস্থা। এখানে যারা আছে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির পোলাপান, যারা টাকাগুলি জমা রাখছে, বয়স্ক লোক, রিটায়ারমেন্টের লোক, তারা টাকাগুলি জমা রাখছে, তাদেরকে যদি টাকাটা আপনি না দেন বা টাকা যদি রিলিজ যদি না করেন, তাহলে কীভাবে সংসার চলবে? তাদের পরিশ্রমের জমানো টাকা আজ অনিশ্চয়তার মধ্যে। আপনি যেই প্রতিষ্ঠানে ডিপোজিট রেখেছেন, আপনি নিজ দায়িত্বেই তো রেখেছেন। সেখানে সরকারের দায়ভার হলো ইন্স্যুরেন্স যেটা আছে, ইন্স্যুরেন্স পলিসির আন্ডারে যেটা কাভার্ড হয় সেইটুকু দায় সরকার নিতে পারে। বাংলাদেশ সরকারের অনুমোদিত ব্যাংক হিসেবে সরল বিশ্বাসে গ্রাহকরা ব্যাংকে টাকা রাখেন। কিন্তু এই ব্যাংকগুলো যখন লুটেরাদের হাতে দেউলিয়া হয়ে যায়, তখন সরকার বা বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের আমানত রক্ষার দায়িত্ব নেয় না কেন? তো সবার চাহিদা মেটানো সক্ষমতা তো এই একীভূত সম্মিলিত ব্যাংকের এখনো গড়ে ওঠে নাই। ব্যাংক খালি করেছে ঋণ খেলাপি লুটেরারা, আর সারা জীবনের পরিশ্রমের গচ্ছিত অর্থ টাকা নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। দেশের প্রায় 75 লাখ গ্রাহকের কান্না আর চাতক পাখির মতো তাকিয়ে থাকা 5টি ইসলামী ব্যাংকের দিকে। আমানত রেখেও আজ তারা নিঃস্ব। একটি নিরীহ আমানতকারী, সে কি জেনে বুঝে রেখেছে ওখানে, নাকি সে একটু বাড়তি সুদের আকাঙ্ক্ষা থেকে ওখানে রেখেছে? যেখানে বাড়তি বাজারের চেয়ে বাড়তি সুদ দেওয়া হয়, সেখানে অবশ্যই তার পিছনে ঝুঁকি থাকে। একদিকে হেয়ার কাট, অন্যদিকে আমানত ফেরত না পাওয়া ও প্রয়োজনীয় টাকা তুলতে না পারা নিয়ে বাড়তি সংকট সামনে এসেছে। এই পর্যন্ত যে কাজটা হয়েছে তাতে যে আপনি সমাধান পাবেন সেটা আশা করাটাও বাস্তবসম্মত না, কারণ এটা তো প্রক্রিয়াধীন। সরকারি বেসরকারি মোট 62টি তফসিলি ব্যাংকের মধ্যে 10টি ইসলামী ব্যাংক, যার মধ্যে একীভূত হওয়া 5টি ইসলামিক ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত ও মুনাফা নিয়ে নতুন করে বাড়তি সংকট সামনে এসেছে। আমার টাকা ব্যাংকে, অবৈধ হেয়ার কাট। সবাইকে যদি কিছু দিতে চান এবং আপনার যথেষ্ট অর্থ না থাকে, তাহলে তো এটা কারো না কারো একটা কাট নিতে হবে। 2 বছর ধরে ভোগান্তিতে থাকা আমানতকারীদের মুনাফা ও অর্থ ফেরতে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। বিদায়ী গভর্নর আহসান এইচ মানসুর 2024-25 অর্থ বছরে সিদ্ধান্ত নেন 4% মুনাফা পাবেন আমানতকারীরা। এই একীভূত করার সিদ্ধান্তেও কোনো লাভ হয়নি, বরং সাধারণ গ্রাহকদের সংকট আরও বেড়েছে। অসুস্থ ব্যাংককে এক করে আপনি যে নতুন ব্যাংক তৈরি করেছেন, এটা তো অসুস্থতারই যোগফল। কাজে সেটার যোগফল তো অসুস্থই থাকবে আনটিল ম্যানেজমেন্টে পরিবর্তন ঘটে। তাদের এখনো পর্যন্ত একীভূত করার প্রক্রিয়া শেষ করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। ফলে আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
নিজেদের প্রয়োজনে টাকা উত্তোলন করতে পারছেন না। আপনি বলেছেন যে 2 লাখ টাকার বেশি আপনি দিবেন, তার মানে এই সন্দেহ তৈরি হবে কেন আমাকে 2 লাখ টাকার বেশি দিবেন না। আপনি যে টাকাটা দিয়ে আপাতত মৃত্যুর হাত থেকে নিজেকে বাঁচালেন, তার মানে আপনি মৃতপ্রায় হিসাবে আছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে প্রায় 75 লাখ গ্রাহকের 1,42,000 কোটি টাকা আমানত রয়েছে, যেখানে একীভূত হওয়া 5টি ইসলামিক ব্যাংকের ঋণের পরিমাণ 1,93,000 কোটি টাকা, যার বড় একটি অংশ খেলাপি ঋণে বন্দী। বিকল্পটা আর কি, মানে বিকল্প ছিল যে এগুলোকে অবসায়ন করা। অবসায়ন করলে তো ডিপোজিটাররা আরও বিপদে পড়তেন। হেয়ার কাটের মাধ্যমে আমানতকারীদের টাকা কেটে নিয়েও এই 5টি ব্যাংকই সংকট সমাধান করতে পারবে? প্রশ্ন থেকে যায়। যেখানে প্রতি মাসে 5টি ব্যাংকের কর্মচারীদের বেতন ভাতা সহ পরিচালনা খাতের ব্যয়ই 350 কোটি টাকা, সেখানে 5টি ইসলামী ব্যাংক লাভের মুখ দেখবে কবে? আর আমানতকারীদের টাকাই বা ফেরত দেবে কিভাবে? আর এখন তো আরও গ্যারান্টি নাই, কারণ বিনিয়োগ নাই, যুদ্ধ লেগে গেছে। কোনো ব্যবসায়ীরা এখান থেকে, আর কোনো ব্যবসায়ী এখান থেকে টাকা ধারও নেবে না। 2026 সালে দাঁড়িয়েও এই 5টি ইসলামী ব্যাংকের আমানতকারীরা আজ রাস্তায়। পরিস্থিতির বিন্দুমাত্র উন্নতি হয়নি। সজ্জাদ হোসেন চট্টগ্রাম থেকে এসেছেন ঢাকায়। বাংলাদেশ ব্যাংকের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা তাকে ভাবাচ্ছে অসুস্থ মায়ের কথা। গচ্ছিত টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে রেখে আজ তিনি হতাশার দিন গুনছেন। নির্ঘুম চোখ। ছোট্ট হচ্ছে আমার মায়ের, আমাদের ফ্যামিলি ফান্ড, এই অ্যামাউন্টটা আমরা রাখি ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে। রাখার পরে আমার মা এখন অলরেডি সিক। জয়পুরহাট থেকে ঢাকার বাণিজ্যিক এলাকা মতিঝিলে নওশিন জাহান। এক্সিম ব্যাংকে রাখা তার আমানত আজ ফেরত পেতে তাকে দিনের পর দিন ছুটতে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের দরজায়। ব্যস্ত রাস্তা পার হচ্ছেন নারায়ণগঞ্জ থেকে আসা শহীদ, যিনি একীভূত হওয়া ব্যাংকে আমানত রেখেছেন সারা জীবনের কষ্টের টাকা, যা পেতে আজ তাকে দাঁড়াতে হচ্ছে রাস্তায়। পরিবার সন্তান নিয়ে এক অনিশ্চয়তার পথে হাঁটতে থাকা শহীদ আজ মতিঝিলে অন্যান্য আমানতকারীদের সাথে মিলিত হয়েছেন। মোহাম্মদ খসরু একজন চাকরিজীবী, সারা জীবনের পরিশ্রমের বেতন আর পেনশনের টাকা রেখেছিলেন একীভূত হওয়া ব্যাংকে, যার পরিমাণ প্রায় কোটি টাকা। বৃদ্ধ বয়সে স্ত্রীকে হারিয়ে আজ তিনি একমাত্র সন্তানকে নিয়ে দিশেহারা। কবে পাবেন তার সারা জীবনের কষ্টের আমানত? কবে স্বাভাবিক হবে এই একীভূত ব্যাংক? আসাদুল হাসান কর্মজীবনের পরিশ্রমের টাকা রেখেছিলেন চট্টগ্রামের মতিঝিলের গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখায়। তার পেছনে প্রেক্ষাপটের ক্যামেরা। ব্যাংকটির শাখায় প্রবেশ করলেন আসাদুল, কিন্তু সাংবাদিক প্রবেশে বাধা। তাই বাহির থেকে ক্যামেরায় ধরা পড়ল একজন ব্যাংক কর্মকর্তার সাথে আসাদুলের বাক্য বিনিময়। বাধা তোয়াক্কা না করে ক্যামেরা আসাদুলের কথা শুনতে চায়। এসএম আলমগীর পেশায় একজন শিক্ষক। শরীরে হার্টের রোগ নিয়ে আজ তিনি আমানত ফেরতের আশায় ছুটছেন ব্যাংকে। বছরের পর বছর তার আমানত ফেরত দিতে অপারগ ব্যাংক। ব্যাংকটির ম্যানেজারের কক্ষে বসে আছেন আলমগীর। আসাদুল ও আলমগীরের মতো এমন চিত্র দেশের 5টি একীভূত ইসলামী ব্যাংকের 75 লাখ আমানতকারীর। প্রশ্ন, কবে নিশ্চিত হবে এই আমানতকারীরা? কবে টাকা ফেরত পাবে এই আমানতকারীরা? একীভূতকরণের বিরুদ্ধে 5টি ব্যাংকের উদ্যোক্তারা আদালতে রিট আবেদন করেছে। 5টি ব্যাংকের অর্থ ফেরতে জটিলতার জন্য অভিযোগের তীর সাবেক গভর্নরের দিকে। কেন এই অনিশ্চয়তা? এই ঘটনা গোটা ব্যাংকিং ব্যবস্থার ওপর আস্থার সংকট তৈরি করেছে। মানুষ যদি ব্যাংকে টাকা রেখে নিরাপদ বোধ না করে, তাহলে তা অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। 75 লাখ আমানতকারীদের মুখে হাসি ফোটাতে হবে, তাদের কান্না থামাতে হবে। তা না হলে দেশের অর্থনীতি পড়বে এক ভয়াবহ সংকটে। আমানতকারীদের টাকার রক্ষক বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকার। একীভূত 5 ব্যাংকের গ্রাহকরা যে হয়রানির শিকার হচ্ছেন, তাতে করে মানুষের ব্যাংকের প্রতি আস্থা নষ্ট হবে। জনগণ ব্যাংকে টাকা রাখতে নিরাপদ বোধ করবেন না। আর নিশ্চিতভাবেই এই অবস্থা দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। তাই দ্রুত আমানতকারীদের কান্না থামাতে হবে এবং তাদের কষ্টের টাকা ফেরত দিতে হবে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে নতুন বিষয়ে। আমরা জানব নতুন কোনো কিছুর অনুসন্ধান। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।